অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই আজকের গণিত ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট 1 নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট 1 দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্ট 1 প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন 1-এ অ্যাসাইনমেন্টের শিরোনাম উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা হয়তোবা ভালোভাবে এতদিনে লক্ষ্য করেছো। তো আমি তোমাদের এই যে অ্যাসাইনমেন্টের বিভিন্ন প্রশ্নের সমাধান কিভাবে করতে হবে তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করেছি। আমি আশা রাখি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবে, যাতে প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মূল আলোচনায় যাবার আগে আমি তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে এবং যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো প্রথমেই আমরা অ্যাসাইনমেন্ট শুরুর প্রথমেই আমরা একটা কভার পেজ তৈরি করে নেব। এই কভার পেজ তৈরি করার জন্য আমাদের একটা সাদা রঙের A4 সাইজের পৃষ্ঠা নিতে হবে। পৃষ্ঠার চারিদিকে বর্ডার করে নিলে আরও ভালো হয়। এরপরে পৃষ্ঠার উপরের দিকে তুমি তোমার স্কুলের নাম লিখবে, তারপরে বিষয়ের নাম লিখবে গণিত, তারপরে লিখবে অ্যাসাইনমেন্ট 1। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য কত, তা এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে। এরপরে তুমি তোমার নাম লিখবে, তারপরে শাখা, তারপরে রোল এবং অ্যাসাইনমেন্ট যেদিন জমা দিতে হবে সেই জমাদানের তারিখ লিখবে এবং সর্বোপরি বিষয় শিক্ষকের নাম এবং পদবি উল্লেখ করবে। তাহলে এইভাবে তুমি তোমার একটা সুন্দর অ্যাসাইনমেন্ট কভার পেজটা তৈরি করে নিতে পারবে। এরপরে আমরা যাব উদ্দীপক অনুসারে যে সরল মুনাফার ক্ষেত্রে যে সকল তথ্যাবলী দেওয়া রয়েছে সেই তথ্যগুলো আগে লিখে নেব আমরা। প্রথমে সঞ্চয় স্কিমের মূলধন বলা হয়েছে P = 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময় বলা হয়েছে N = 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। ক নম্বর প্রশ্ন করা হয়েছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ I কত। খ নম্বর প্রশ্ন করা হয়েছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল A = কত। তাহলে চলো একে একে এই সবগুলো প্রশ্নের উত্তর দেবার আমরা চেষ্টা করি। প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফার পরিমাণ কত, I = কত জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে। দেওয়া আছে মূলধন P = 1500 টাকা, সময় N = 3 বছর, মুনাফার হার R = 9% বা 9/100 অর্থাৎ 0.09। তাহলে মুনাফার পরিমাণ I = হোয়াট। আমরা জানি মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে যে মুনাফা তা I = P/N। এই সমীকরণটিতে P এর মান, R এর মান এবং N এর মান বসিয়ে হিসাব করলে যে রেজাল্ট আসবে সেটা হলো 4,050 টাকা। তাহলে 3 বছর পর মুনাফার পরিমাণ দাঁড়াবে 4,050 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নটিতে যাব। খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা অর্থাৎ মুনাফা আসল A = কত। এখানে যা দেওয়া আছে তা হলো P = মূলধন P = 15,000 টাকা। ক হতে পাই এইমাত্র করা হলো, ক হতে পাই 3 বছর পর সরল মুনাফা I = 4,050 টাকা। সরল মুনাফা আসল A = কত তা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি সরল মুনাফা আসল A = P + I। এই দুটো সংখ্যা যোগ করে দিলেই আমাদের সরল মুনাফা হয়ে যাবে। তাহলে P এর মান 15,000 টাকা, এটা হলো মূলধন, আর মুনাফা হলো 4,050 টাকা। তাহলে দুইটি যোগ করলে হবে 19,050 টাকা। তাহলে 3 বছর পর মুনাফা আসল দাঁড়ালো 19,050 টাকা।
তাহলে এভাবে খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা গ নম্বর প্রশ্ন, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সকল তথ্য দেওয়া হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে সঞ্চয় স্কিমের ক্ষেত্রে মূলধন পি সমান 15,000 টাকা দেওয়া আছে। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময় এন সমান 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। ক নম্বর প্রশ্ন করা হয়েছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। খ নম্বর প্রশ্ন করা হয়েছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। গ নম্বর বলা হয়েছে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তর সূত্র সহ উল্লেখ করে দিতে হবে। গ নম্বর প্রশ্ন নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। নম্বর প্রশ্ন নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে একে একে সবগুলো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তাহলে পৃষ্ঠা নম্বর 5-এ আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেব। এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে দেওয়া আছে মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%। যেহেতু প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, তাই এখানে সময়কাল হবে এন সমান 1 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সমীকরণটিতে পি এর মান, তারপরে আর এর মান এবং এন এর মান বসালে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত তা বের হয়ে আসবে। এখানে রেজাল্ট দাঁড়াবে টোটাল 16,350 টাকা। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে 16,350 টাকা। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। একইভাবে করতে হবে অঙ্কটা। দেওয়া আছে মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%। যেহেতু 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে এখানে এন এর মান 2 হবে, অর্থাৎ সময় হবে 2 বছর। তাহলে আমরা জানি আগের সূত্রটি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এই সমীকরণে যদি পি এর মান এবং আর এর মান এবং এন এর মান 2 বসিয়ে হিসাব করা হয়, তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টটা হচ্ছে 17,821.5 টাকা। তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে 17,821.5 টাকা, অর্থাৎ প্রতি বছর বেশ কিছু টাকা বৃদ্ধি পাচ্ছে। এবার গ নম্বর প্রশ্নে আসবো আমরা। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। একই প্রশ্ন, একইভাবে উত্তরটা করতে হবে। দেওয়া আছে মূলধন পি ইকুয়াল টু 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9% বা 9/100 অর্থাৎ 0.09 টাকা। যেহেতু 3 বছরান্তে মূলধন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে সময়কাল হবে এন সমান 3 বছর। তাহলে আমরা জানি আবার ওই সূত্রটা লিখতে হবে এবং ওই সূত্রটা লিখে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য পি এর মান, আর এর মান এবং এন এর মান বসিয়ে হিসাব করতে হবে। এখানে হিসাব করলে যে রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টটা হচ্ছে 19,425.435 টাকা, অর্থাৎ 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ালো 19,425.435 টাকা। তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার আমাদের ঘ নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। এবার মুনাফা তৈরি করতে হবে। তাহলে দেওয়া রয়েছে পি, মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9% বা 9/100। যেহেতু 3 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে, তাহলে এন এর মান ধরতে হবে 3 বছর। আমরা জানি এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলা হয়েছে। কাজে মুনাফা যদি আমরা বের করি, তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে মুনাফা বিয়োগ দিতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সমীকরণটা ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কি করতে হবে, 3 বছর পর যে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম, তাহলে গ নম্বরে যে উত্তরটা পেয়েছি আমরা, সেই উত্তরটা হলো 19,425.435 টাকা থেকে আমাদের এই যে মূলধন যে পি, এই 15,000 টাকা, এই 15,000 টাকা বিয়োগ দিতে হবে। তাহলে 4,425.435 টাকা হবে, অর্থাৎ
আর 3 বছর পর চক্রবৃদ্ধি যে মুনাফা দাঁড়ালো সেই মুনাফাটা হচ্ছে শুধু মুনাফা, কিন্তু এখানে 4,425.435 টাকা। এভাবে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে গেল। এবার আমাদের এর পরবর্তী প্রশ্নে যেতে হবে। এই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম সেখান থেকে হেল্প আসবে। এখানে ঘ নম্বর হতে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা দাঁড়ালো 4,425.435 টাকা এবং পূর্বে আমরা সরল মুনাফা পেয়েছিলাম 4,050 টাকা। তাহলে এই দুইটা বিয়োগ দিতে হবে। সুতরাং 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য তাহলে দাঁড়াবে 4,425.435 টাকা থেকে 4,050 টাকা বিয়োগ করলে যা হবে তা হলো 375.435 টাকা। সুতরাং 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার যে পার্থক্য সে পার্থক্য হচ্ছে 375.435 টাকা। তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে গেল। এবারে যে প্রশ্নটা আমরা করব সেই প্রশ্নটার উত্তর দেব সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো। আসলে এটা তোমার নিজের ভাষায় লেখাই ভালো হবে। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক, এটা আমার কাছে মনে হয়। তোমার কাছে যদি মনে হয়ে থাকে তুমি এর পক্ষে যুক্তি দেখাবে। এখানে নমুনা স্বরূপ তোমাকে আমি এই যুক্তিগুলো প্রদর্শন করলাম, তুমি একটু পড়ে নেবে। এবার আমাদের প্রশ্ন করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, 7টি প্রশ্ন করা হয়েছে। এই 7টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উত্তর একে একে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম প্রশ্নটা উত্তর আমরা এখন দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে যে এখানে দেওয়া হয়েছে যে একটা চিত্র দেওয়া হয়েছে। চিত্রে বলা হয়েছে যে চিত্রের মধ্যে দেখো এখানে 6, 11, 16 এবং 21। প্রশ্নে বলা হয়েছে পরবর্তী সংখ্যাটা কত হবে এবং এটা একটা বীজগাণিতীয় রাশি তৈরি করে দিতে হবে। তাহলে 6 থেকে 11, 11 থেকে 16, 16 থেকে 21। খেয়াল করে দেখো প্রত্যেকবার প্রতিটি সংখ্যা 5 5 করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ 11 থেকে 6 এর ডিফারেন্স 5, তারপরে 16 থেকে 11 ডিফারেন্স 5 এবং 21 থেকে 16 ডিফারেন্স 5। অর্থাৎ 21 এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই আরও 5 বৃদ্ধি পাবে। এখানে পাশাপাশি যে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য সেটা হলো 5। প্রথম প্যাটার্নটি একটু খেয়াল করো। প্যাটার্নটির প্রথম পদ হলো 6, অর্থাৎ 5কে যদি 1 দিয়ে গুণ করো এবং 1-এর সঙ্গে যোগ করো তাহলে হয় 5। দ্বিতীয় প্যাটার্নটির দ্বিতীয় পদ হচ্ছে 11, অর্থাৎ 5 গুণন 2 যোগ 1 তাহলে 11। প্যাটার্নটির তৃতীয় পদ হচ্ছে 16, 5 গুণন 3 যোগ 1, 3 5 15 আর 1 16। অর্থাৎ এখানে 5 হলো একটা নির্দিষ্ট সংখ্যা এবং এই 5কে যদি তুমি দেখো 1 2 3 4 এই সংখ্যাগুলো যোগ দিয়ে তার সঙ্গে 1 যোগ করো তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছ। তাহলে সেই হিসাবে এখানে ক্রমিক সংখ্যা ধরতে হবে ক এবং ক্রমিক সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করে তার সঙ্গে 1 যোগ করতে হবে। সুতরাং প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি হবে 5ক প্লাস 1। এবারের 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে বলা হয়েছে যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা গুণে গুণে চতুর্থ চিত্রটি আঁকতে হবে এবং চতুর্থ চিত্রটি আঁকা হলো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হয়েছে 5টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 7টি, একটু ভালো করে খেয়াল করো, এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 9টি। তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকবার 2টি করে কাঠি বেড়ে গেল। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কতটি তা আমাদেরকে বের করে নিতে হবে। তার আগে একটু খেয়াল করো, এখানে দ্বিতীয় চিত্র এবং প্রথম চিত্রের কাঠির সংখ্যার বিয়োগফল 2 এবং তৃতীয় চিত্র দ্বিতীয় চিত্রের কাঠির বিয়োগফল হলো 2। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা অবশ্যই 2 বাড়বে। অর্থাৎ তৃতীয় চিত্রের কাঠির সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করো তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা দাঁড়াবে 11টি। সেই হিসাবে চিত্রটি তোমাকে এখানে আঁকতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 মিটার কাকে বলে। আসলে 1 মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একটা আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। সাধারণত শূন্য স্থানে আলো, এখানে একটা সংখ্যা বলা হয়েছে মোটামুটি একটা বড় সংখ্যা। এই যে সংখ্যাটার এত সেকেন্ডের 1 ভাগ
সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হবে 1 মিটার। অথবা বলা যাবে আলো শূন্য মাধ্যমে তড়িৎক্ষরণ থেকে নির্গত ক্রিপ্টনের নির্দিষ্ট আইসোটোপ হতে নির্গত কমলা রং বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যত, তাকে বলা হবে 1 মিটার। এরপরে বলা হয়েছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে অধিক পরিমাণে বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখতে হবে। মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম হলো, একটা হচ্ছে কুইন্টাল এবং আর একটা হচ্ছে মেট্রিক টন। এখানে টন শব্দটা উঠেনি, আসলে 2 নম্বরটা হবে মেট্রিক টন। এবার 5 নম্বর প্রশ্নের উত্তর বলা হয়েছে যে 1 একর সমান 10 একর সমান কত বর্গমিটার। আমরা জানি 1 একর সমান হলো 4046.86 বর্গমিটার। সুতরাং 10 একর সমান কত বর্গমিটার তা বের করতে হলে কি 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে রেজাল্ট দাঁড়াবে 4468.6 বর্গমিটার। 1 একর সমান হলো 4046.86 বর্গমিটার। তাহলে 10 একর সমান কত হবে? তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে রেজাল্টটা দাঁড়াবে 40,468.6 বর্গমিটার প্রায়। 6 নং প্রশ্ন করা হয়েছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান হয় 1 ইঞ্চি। তাহলে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি তা বের করতে হলে এই যে 160 সেন্টিমিটারকে 2.54 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে রেজাল্ট দাঁড়াবে 62.9921 ইঞ্চি। এবারে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন করা হয়েছে যে একটা ঘরের আয়তন এখানে দেওয়া রয়েছে, সেই ঘরের আয়তন থেকে ঘরটিতে কত গ্রাম বা কত কিলোগ্রাম ওজনের বায়ু রয়েছে তা বের করতে হবে। দেওয়া আছে ঘরের আয়তন ৭৬,০০০, দেওয়া আছে ঘরের আয়তন ৭,৬৮,০০০ ঘন সেন্টিমিটার। বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী। সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এখানে আমরা ধরতে পারি 0.0129 গ্রাম। অতএব ঘরটিতে মোট বায়ু কতটুকু আছে তা আমরা বের করতে পারবো। এই যে ঘরের আয়তনকে যদি এই তোমার 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন দিয়ে গুণ দিই, তাহলে ঘরটিতে মোট বায়ুর পরিমাণ দাঁড়াবে 990.72 গ্রাম। 990.72 গ্রামকে যদি আমি কিলোগ্রামে রূপান্তর করি, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দাঁড়াবে 0.99072 কিলোগ্রাম। অর্থাৎ ঘরটিতে মোট বায়ু রয়েছে 0.99072 কিলোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি এতক্ষণ আমি আলোচনা করলাম, আশা রাখি তোমাদের উপকারে আসবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক দেবে, ভিডিওটা শেয়ার করবে। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সে নাগাদ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।